হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভীষণ মজাদার একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে পদার্থের কণা, অবস্থা ও বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে জানবো ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেলস অফ ম্যাটার। এর মধ্যে আমরা কি শিখব? পদার্থ আসলে কি দিয়ে তৈরি, কণাগুলো কতটা ছোট, এরা কি এক জায়গায় স্থির থাকে নাকি সারাদিন ছোটাছুটি করে? এই সব প্রশ্নের উত্তর আজকে আমরা মুখস্থ করব না, বরং একদম সহজ কিছু বাস্তব পরীক্ষা বা এক্সপেরিমেন্টের মাধ্যমে বুঝে নেব। তাহলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর দেরি করো না, আজকের আমরা ক্লাসটা শুরু করে ফেলি। দেখো, আমি তোমাদেরকে প্রথমেই যে স্লাইডটা রেখেছি সেই স্লাইডে একটা এক্সপেরিমেন্ট আছে। কি এক্সপেরিমেন্ট? পদার্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, পদার্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, এটা আমরা কিভাবে প্রুভ করব? একটা বিকার নেবে, বিকারে তুমি খানিকটা জল ঢালবে এবং সেটাকে লেভেল আউট করো মার্কার দিয়ে। তার মধ্যে তুমি 3-4 চামচ লবণ, সল্ট ঢেলে দাও, দিয়ে সেটাকে লোহার রড দিয়ে তুমি কি করবে? মিক্স করবে। মিক্স করলে দেখবে লবণটা জলের মধ্যে মিশে গেছে, কিন্তু ওয়াটার লেভেলের কোনো চেঞ্জ হয়নি। ওয়াটার লেভেল তুমি প্রথমে যে মার্ক আউট করেছিলে, লবণ মিক্স করার পরও সেই ওয়াটার লেভেল সেম পজিশনে আছে। এর থেকে কি প্রমাণ হয়? এর থেকে প্রমাণ হয় যে পদার্থ অর্থাৎ ম্যাটার ভেরি স্মল পার্টিকেল, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। তাহলে চলো তোমরা নোট ডাউন করে নাও, লেখো পদার্থ কণা দ্বারা গঠিত। ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেলস। ঠিক আছে? কি লিখবে? পদার্থ কোনো অবিচ্ছিন্ন বস্তু নয়, বরং এটি অসংখ্য ছোট ছোট কণা দিয়ে তৈরি। ঠিক আছে? নেক্সট কি লিখবে? এক্সপেরিমেন্ট বলে হেডিং দেবে। কি লিখবে? একটি 100 ml এর বিকার নিলাম। তারপরে কি লিখবে? বিকারটিকে অর্ধেক জল দিয়ে পূর্ণ করলাম। তারপরে কি লিখবে? জলের স্তরটিকে আমি মার্ক আউট করলাম। তারপরে একটি কাচের দণ্ড বা গ্লাস রডের সাহায্যে জলের মধ্যে কিছুটা সল্ট ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে হেডিং দেবে পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত, অবজারভেশন অ্যান্ড কনক্লুশন। কি দেখলে? নুন যখন জলে সম্পূর্ণ গলে গেল, তখন লবণের কণাগুলো জলের কণা বা অণুগুলোর মধ্যবর্তী ফাঁকা জায়গায় ছড়িয়ে পড়ল এবং তাদের স্থান দখল করলো। অর্থাৎ লবণের কণাগুলি জলের ভেতরে যে ফাঁকা স্থান আছে সেই স্থানের মধ্যে ঢুকে গেল এবং তারা তাদের জায়গা দখল করে নিল। এর ফলে কি হলো? এর ফলে জলের স্তরের কোনো লক্ষণীয় বৃদ্ধি ঘটলো না। মানে জলের স্তর প্রথমেও যেটা তুমি মার্ক আউট করেছিলে, লবণ মিক্সের পরেও সেই জলের লেভেলই থাকলো। এর থেকে কি প্রমাণ হলো? এর থেকে প্রমাণ হলো যে পদার্থ অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। দে আর মেড আপ অফ ভেরি স্মল পার্টিকেলস। আশা করি তোমরা প্রথম এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছো। এবার আমরা সেকেন্ড এক্সপেরিমেন্ট শিখব। দ্বিতীয় কি এক্সপেরিমেন্ট শিখব? পদার্থের কণাগুলো যে খুব ছোট, দে আর মেড অফ ভেরি স্মল পার্টিকেলস, ছোট ছোট কণা দিয়ে গঠিত, সেটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে জানবো। এর জন্য কি কি প্রয়োজনীয় উপাদান লাগবে? এর জন্য 3 থেকে 4টি কাচের গ্লাস বা বিকার লাগবে, পরিষ্কার জল লাগবে, প্রত্যেকটিতে 100 ml বানাতে হবে, সামান্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এর দানা বা ক্রিস্টাল, এগুলো লাগবে। আর আমরা এক্সপেরিমেন্টটা কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা 100 ml পরিষ্কার জল ভরা একটা বিকার নেব। এবার এর মধ্যে চামচ করে মাত্র কয়েক ফোঁটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানা বা ক্রিস্টাল ছেড়ে দেব। দেখো, সাথে সাথে পুরো জলটা একদম গাঢ় বেগুনি বা পিঙ্ক রঙের হয়ে গেল। এবার আমরা কি করব? এই গাঢ় রঙের জল থেকে মাত্র 10 ml মিক্সচার তুলে নিয়ে পাশের আরেকটি 90 ml পরিষ্কার জল ভর্তি বিকারের মধ্যে আমরা এটাকে ঢালবো। কি দেখছো? দ্বিতীয় বিকারের জলটাও কিন্তু রঙিন হয়ে গেল, তবে আগের চেয়ে একটু হালকা হলো। এখানে আমরা কি করলাম? প্রথম বিকারের জলের পরিমাণ কত ml ছিল? 100 ml। তার মধ্যে আমরা KMnO4 ঢেলেছি। দ্বিতীয় বিকারে আমাদের জলের পরিমাণ কত নিয়েছি? 90 ml নিয়েছি। তার মধ্যে মিক্সচার কতটা ঢাললাম? 10 ml ঢাললাম। আলটিমেটলি প্রথম বিকারেও টোটাল সলিউশনের পরিমাণ ছিল 100 ml, দ্বিতীয় বিকারেও সলিউশনের পরিমাণ হলো 100 ml। প্রথম বিকারের ক্ষেত্রে সলিউশনের জলের পরিমাণ ছিল 100 ml, তার মধ্যে আমরা KMnO4 ঢেলেছিলাম। এবার আমরা সেই প্রথম বিকার থেকে 10 ml মিক্সচার তুলে নিয়ে দ্বিতীয় বিকারের 90 ml ওয়াটারের মধ্যে 10 ml মিক্সচার ঢেলে দিলাম। ফলে টোটাল সলিউশন কিন্তু 100 ml থাকলো। এখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে সলিউশনে জলের পরিমাণ বেশি, মিক্সচারের পরিমাণ কম।
তবুও দেখো জলের কালারের চেঞ্জ হচ্ছে, কালারের পরিবর্তন ঘটছে। ঠিক একইভাবে আমি দ্বিতীয় বিকার থেকেও 10 ml মিক্সার সলিউশন তুলে নিয়ে তৃতীয় বিকারের 90 ml পরিষ্কার জলের মধ্যে এই মিক্সার সলিউশন মেশালে দেখবে রঙের পরিবর্তন আবার হয়েছে, কিন্তু এই রঙের পরিবর্তন আগের তুলনায় হালকা হয়ে গেছে। প্রথম বিকারে যে ডিপ কালার ছিল সেই ডিপ কালারটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, কিন্তু জলের রঙের পরিবর্তন ঘটছে। এর থেকে প্রমাণিত হয় যে প্রত্যেকটা ক্ষেত্রেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণাগুলো, পার্টিকেলসগুলো তার কাজ করছে। বাচ্চারা, আমরা কিন্তু নতুন করে কোনো কেমেনোফোরের দানা বা ক্রিস্টাল যোগ করিনি, তাও শেষ বিকারের জলটা কেন রঙিন হলো? এর মানে হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ওই সামান্য কয়েকটি দানার মধ্যে কোটি কোটি অতি ক্ষুদ্র কণা লুকিয়ে ছিল। জল পাওয়ার সাথে সাথে তারা একে অপরের থেকে আলাদা হয়ে পুরো জলের মধ্যে ছড়িয়ে পড়েছে। কণাগুলো এতই ছোট যে আমরা খালি চোখে তাদেরকে দেখতে পাই না, কিন্তু জলের রং বদলে যাওয়া দেখে আমরা তাদের উপস্থিতি বুঝতে পারি। এর থেকে আমরা কি ধারণা পাই? যে কোনো পদার্থ, যেমন এখানে কেমেনোফোর, আসলে কোটি কোটি অতি ক্ষুদ্র কণার সমষ্টি। একটি ছোট্ট দানাকে ভেঙে কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্র কণা তৈরি হয়, যা জলকে বারবার হালকা হলেও তাদের অস্তিত্বের প্রমাণ দেয়। এই সহজ ও আকর্ষণীয় পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা ম্যাটার, প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। তাহলে চলো নোট ডাউন করো খাতায়। কি বলছে? পদার্থের কণাগুলো অত্যন্ত ক্ষুদ্র। দ্য পার্টিকেলস অফ ম্যাটার আর ভেরি টাইনি। লেখো, পদার্থের কণাগুলো এতটাই ছোট যে আমরা খালি চোখে দেখা তো দূর, সাধারণ অনুবীক্ষণ যন্ত্রেও দেখতে পাই না। এটা তোমরা জানো। একটি মাত্র বিন্দুতে কোটি কোটি কণা থাকতে পারে। এই এক ফোঁটা কেমেনোফোর সলিউশনের মধ্যে কোটি কোটি পার্টিকেলস থাকতে পারে। সেই জন্যই তো আমি অল্প অল্প করে কেমেনোফোর সলিউশন থেকে নিয়ে একটা বেশি পরিমাণ জলের মধ্যে সেটাকে ঢাললেও সেই জলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বোঝা গেল? হেডিং দাও এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট পরীক্ষার হেডিং দাও। একটি বিকারে 100 ml জল নিয়ে তাতে 2-3 ফোঁটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্রিস্টাল দানা বা ফোঁটা হিসাবে সেটাকে আমি কি করলাম? ঢেলে দিলাম বা গুলে দিলাম। জলটি গাঢ় বেগুনি ভায়োলেট কালার নিয়ে নিল। প্রথমে তোমরা এক্সপেরিমেন্টে দেখলে একদম গাঢ় ডিপ ভায়োলেট ছিল। তারপর কি করলে? এবার ওই দ্রবণ থেকে মাত্র 10 ml মিশ্রণ তুমি তুলে নিলে, দিয়ে অন্য একটা বিকারে 90 ml পরিষ্কার জলের সাথে মিশিয়ে মোট 100 ml করলে। যে 100 ml এর মধ্যে 90 ml ওয়াটার আর মাত্র 10 ml তোমার আগের কেমেনোফোর সলিউশন। তাও কি হলো? কালারের চেঞ্জ হলো, রঙের পরিবর্তন হলো। এই পদ্ধতিটা কি করবে? আরও 5-6 বার করবে, একইভাবে রিপিট করবে। 10 ml করে তুলবে, 90 ml পিওর ওয়াটারের সাথে মেশাবে। 10 ml করে তুলবে, 90 ml পিওর ওয়াটারের সাথে মেশাবে। দেখবে 5-6 বার করার পরও সেই ওয়াটারের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আগের প্রথমের যে ডিপ ভায়োলেট ছিল সেটা হয়তো থাকবে না, আস্তে আস্তে ফেড হয়ে যাবে, কিন্তু কালারের চেঞ্জ হবে। কালারের চেঞ্জ হওয়া মানেই সেই সলিউশনে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পার্টিকেল আছে। তার মানে ওই 1 ফোঁটা বা ওই 2 ফোঁটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশনের মধ্যে কত পার্টিকেল ছিল যে এই 5-6 বার আমি 90 ml করে ওয়াটার দিলাম, তার কালারকে চেঞ্জ করে দিচ্ছে। তাহলে এই পরীক্ষার সাহায্যে কি পর্যবেক্ষণ, কি সিদ্ধান্তে আসতে পারি? এর অবজারভেশন কনক্লুশনটা কি? প্রতিবার পরিষ্কার জল যোগ করার পরেও দেখা যাচ্ছে জলের রং পুরোপুরি চলে যাচ্ছে না, বরং রংটি আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে। এর কি কারণ? এর কারণ হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মাত্র কয়েকটি দানার মধ্যে লক্ষ লক্ষ ক্ষুদ্র কণা, মিলিয়নস অফ টাইনি পার্টিকেলস থাকে, যা বারবার জল যোগ করার পরেও পুরো জলের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। কারণ একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যদি পার্টিকেলস থেকে, সেও কি করবে? কালার চেঞ্জ করবে। বোঝা গেল? তাহলে 1 ফোঁটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে কোটি কোটি পার্টিকেলস থাকে। এটাই এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জানলাম। 3 নাম্বার এক্সপেরিমেন্ট কি? 3 নাম্বার এক্সপেরিমেন্ট আমরা শিখব কণাগুলির মধ্যে যে ফাঁকা জায়গা আছে সেটা কিভাবে প্রমাণ করব। দেখো, একটা বিকার নিলাম। এই এক্সপেরিমেন্টটা প্রথম এক্সপেরিমেন্টের সাথে সেম। একটা বিকার নিলাম, তাতে জল নিলাম, জল নিয়ে সেটাকে একটা মার্কার দিয়ে কি করলাম? মার্ক আউট করলাম। এবার এর মধ্যে কি করলাম? সল্ট ঢাললাম, লবণ ঢাললাম, গুলে দেখলাম যে জলের যে স্তর, সেই স্তর একই আছে।
এর থেকে কি প্রমাণ করলো? যে আমি লবণটা ঢেলেছি, লবণটা তো ঢাললাম, সেই লবণটা ঢালার ফলে কি জলের স্তর বাড়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি বাড়লো না। তার মানে পদার্থের এই জলের মধ্যে কি অনেক ফাঁকা স্থান আছে, সেই ফাঁকা স্থানের মধ্যে কে ঢুকে গেল? এই সল্ট, এই লবণের কণাগুলো ঢুকে গেল। সেই জন্যই তো জলের স্তর বাড়লো না। তাহলে এই পরীক্ষার সাহায্যে কি প্রমাণ হয়? যে পদার্থের মধ্যে অনেক ফাঁকা স্থান থাকে। ঠিক আছে, তাহলে নোট ডাউন করো তোমরা খাতায়। 3 নাম্বার এক্সপেরিমেন্ট নোট ডাউন করো। পদার্থের কণাগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব বা ফাঁকা স্থান থাকে। দ্য পার্টিকেলস অফ ম্যাটার হ্যাভ এ স্পেস বিটুইন দেম। কি বলছে? যে কোনো পদার্থের কণাগুলোর মাঝে নির্দিষ্ট পরিমাণ খালি জায়গা বা অবকাশ থাকে, ভ্যাকান্ট স্পেস থাকে। এক্সপেরিমেন্ট কি লিখবে? এক্সপেরিমেন্ট লেখো, একটি বিকারে কিছুটা জল নিয়ে তার লেভেল বা স্তরটিকে মার্ক আউট করে ফেললাম। এবার গ্লাস রডের সাহায্যে জলের মধ্যে কিছুটা সুগার বা সল্ট ভালো করে গুলিয়ে নিলাম। পর্যবেক্ষণে কি লিখবে? পর্যবেক্ষণ সিদ্ধান্ত, অবজারভেশন কনক্লুশনে কি লিখবে? চিনি বা সল্ট পুরোপুরি গলে যাওয়ার পরেও বা গুলে যাওয়ার পরেও জলের লেভেল আগের মতোই আছে। এর কি কারণ? এর কারণ হলো চিনির কণাগুলি জলের অণুগুলির মধ্যবর্তী ফাঁকা জায়গায়, স্পেস বিটুইন দ্য ওয়াটার মলিকিউলস এর মধ্যে গিয়ে কি করলো? নিজেদেরকে লুকিয়ে ফেললো। ধরো এই হচ্ছে ওয়াটার, এর মধ্যে ফাঁকা জায়গা আছে, সল্ট ঢাললাম, সল্টগুলো এই ফাঁকা জায়গার মধ্যে ঢুকে গেল। তাহলে জলের লেভেলের কোনো চেঞ্জ হলো না। এর থেকে প্রমাণিত হয় যে কণাগুলোর মাঝে ফাঁকা জায়গা বা ভ্যাকান্ট স্পেস আছে। নেক্সট কি এক্সপেরিমেন্ট? চলো 4 নাম্বার এক্সপেরিমেন্টে আমরা শিখব পদার্থের কণাগুলো সর্বদা গতিশীল। পার্টিকেলস অফ ম্যাটার আর কন্টিনিউয়াসলি মুভিং। বলছে পদার্থ, তার মধ্যে যে কণা থাকে তারা সবসময় ছোটাছুটি করে। কিভাবে প্রমাণ করব? একটা বিকার নাও, বিকারের মধ্যে ওয়াটার নাও, এবার এর মধ্যে একটা ইঙ্কের 2-3 ফোঁটা ইঙ্কের মধ্যে ঢেলে দাও, এবং এই যে ওয়াটার, তুমি এই যে ওয়াটার গ্লাসটা নিলে বা বিকারটা নিলে এর মধ্যে তুমি জল রেখেছো, এটাকে স্টেবল অবস্থায় রাখতে হবে। কি অবস্থায়? স্টেবল অবস্থায়, নাড়াচাড়া করানো যাবে না। এমন অবস্থায় তুমি যেই এর মধ্যে ইঙ্ক ঢালবে, 2-3 ফোঁটা ইঙ্ক ঢালবে, ইঙ্কটা দেখবে আস্তে আস্তে পুরো জলের মধ্যে মিশে গেছে, সমানভাবে মিশে গেছে, এবং জলের রঙের পরিবর্তন ঘটেছে, কালার চেঞ্জ ঘটেছে। এর থেকে কি প্রমাণ হলো? ইঙ্কের কণাগুলি যদি চলাফেরা না করতো তাহলে জলের মধ্যে গুলে যেতে পারতো না। তাহলে ইঙ্কের কণাগুলো কি পদার্থের মধ্যে কি হলো? মুভমেন্ট করলো। সেই জন্যই কি ইঙ্কের যে কালারটা সেটা জলের কালারের সাথে এক হয়ে গেল। ইঙ্ক যদি মুভমেন্ট না করতো তাহলে জলের ওপরে একটা নির্দিষ্ট পোর্শনে ব্ল্যাক হয়ে থাকতো, কিন্তু ইঙ্ক সমস্ত জলের মধ্যেই কি করেছে? মুভমেন্ট করেছে, সেই জন্য পুরো জলের কালারটাই ব্ল্যাক হয়ে গেছে। এর থেকে কি প্রমাণ হলো? পদার্থের কণাগুলি সর্বদা গতিশীল। পার্টিকেলস অফ ম্যাটার আর কন্টিনিউয়াসলি মুভিং। লেখো, নোট ডাউন করো। পদার্থের ভেতরের কণাগুলি কখনোই স্থির থাকে না, এরা সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করে বা ভাইব্রেট করতে থাকে, কাঁপতে থাকে। এক্সপেরিমেন্ট লেখো, পরীক্ষা এক্সপেরিমেন্ট। একটা কাচের গ্লাসে জল নিলাম, এবার ড্রপারের সাহায্যে খুব সাবধানে ও ধীরে ধীরে জলের মধ্যে কয়েক ফোঁটা ইঙ্ক কালি ছেড়ে দিলাম। এবার গ্লাসটিকে একদম না নাড়িয়ে স্থিরভাবে স্টেবল পজিশনে রেখে দিলাম। অবজারভেশন সিদ্ধান্ত কি? কিছুক্ষণ পরে দেখা যাবে কোনো রকম ঝাঁকুনি বা নাড়ানো ছাড়াই কালির কণাগুলো নিজে থেকেই সম্পূর্ণ জলের সাথে সমানভাবে মিশে গেছে এবং পুরো জলটির রং রঙিন হয়ে গেছে। এই পরীক্ষাটি কি প্রমাণ করে? এই পরীক্ষাটি প্রমাণ করে যে কণার গতিশীলতার কারণে এই স্বতঃস্ফূর্ত মিশ্রণ ব্যাপন ব্যাপারটি ঘটেছে। অণুবীক্ষণ স্তরেও এই কণাগুলি কি অবিরাম চলনশীল, অর্থাৎ পার্টিকেলস আর কন্টিনিউয়াসলি মুভিং। বুঝতে পারলে? নেক্সট লাস্ট এক্সপেরিমেন্ট কি? আমরা শেষ যে পরীক্ষাটা জানবো সেটা হচ্ছে 5 নাম্বার পরীক্ষা। হেডিং দাও, পদার্থের কণাগুলি একে অপরকে আকর্ষণ করে। পার্টিকেলস অফ ম্যাটার অ্যাট্রাক্ট ইচ আদার। বলছে একটা পদার্থ, একটা ম্যাটার, এর মধ্যে যে পার্টিকেলস থাকে এরা একে অপরকে আকর্ষণ করে। তাহলে আমরা এই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে কি শিখবো? পদার্থের কণাগুলির মধ্যে যে পার্টিকেলস থাকে তারা পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে দেখো, এক্সপেরিমেন্টে আমরা একটা পেরেক নিলাম, একটা চক নিলাম এবং একটা রাবার ব্যান্ড নিলাম। এবার এই তিনটেকে আমরা ভাঙার চেষ্টা করি বা টানার চেষ্টা করি, ছিঁড়ে ফেলার চেষ্টা করি। দেখবে চকটাকে আমরা খুব সহজে ইজিলি ভেঙে ফেলতে পারবো, রাবার ব্যান্ডটাকে আমরা আরেকটু চেষ্টা করলেই ভেঙে ফেলতে পারবো, কিন্তু পেরেকটাকে আমরা সহজে ভাঙতে পারবো না। পেরেকটাকে ভাঙতে আমাদের অনেক কষ্ট হবে।
এর থেকে কি প্রমাণ হয় যে প্রত্যেকটা পদার্থ যে পার্টিকেল নিয়ে গঠিত, সেই পার্টিকেলসগুলোর মধ্যে টান আছে, অ্যাট্রাকশন আছে, তাদের মধ্যে এক হয়ে থাকার একটা প্রবণতা আছে। যার মধ্যে এক হয়ে থাকার প্রবণতা বেশি, একসাথে আটকে থাকার প্রবণতা বেশি, তাকে ভাঙা তত কঠিন। মনে রাখবে, কি মনে রাখবে? সলিড অর্থাৎ কঠিন, সলিড যাকে আমরা বলি কঠিন, লিকুইড যাকে আমরা বলি তরল, আর গ্যাস যেটাকে আমরা বলি গ্যাস। এই তিনটের মধ্যে সলিড যে অর্থাৎ কঠিন পদার্থ যেটা, কঠিন ম্যাটার যেটা, তার মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন অর্থাৎ এদের মধ্যে পার্টিকেলগুলোর মধ্যে টান সব থেকে বেশি, লিকুইডের তার থেকে কম, আর গ্যাসের সব থেকে কম। গ্যাসের মধ্যে অণুগুলো একে অপরকে একদম কম করে টানে, খুব সহজে এদেরকে টেনে ছিঁড়ে ফেলা যায়, ব্রেক করে দেওয়া যায়, সরিয়ে দেওয়া যায়। লিকুইডের কণাগুলিকে সরাতে গেলে আরেকটু কষ্ট হয়, আর সলিড কঠিন পদার্থের কণাগুলিকে সরাতে গেলে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। কারণ কি? সলিডের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন, পার্টিকেলগুলির মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি, লিকুইডের মধ্যে তার থেকে কম, কঠিনের থেকে কম, আর গ্যাসের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কি সব থেকে কম। তাহলে স্ট্রেংথ র্যাঙ্কিংয়ের সাহায্যে তোমরা নোট ডাউন করে নাও যে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন পার্টিকেলস এবং গ্যাস, লিকুইড অ্যান্ড সলিড, এর সিকোয়েন্স কী হবে? সলিডের সব থেকে বেশি, তার থেকে কম লিকুইডের, আর সব থেকে কম গ্যাসের। এই জন্য সলিডকে সহজে ব্রেক করা যায় না। লিকুইডকে ব্রেক করতে সলিডের থেকে কম এনার্জি লাগে, আর গ্যাসকে ব্রেক করতে লিকুইডের থেকেও আরও কম এনার্জি লাগে। তাহলে চলো একটা এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা এটাকে বুঝে নিই। লেখো, হেডিং দাও, পদার্থের কণাগুলির মধ্যে একটি পারস্পরিক আকর্ষণ বল কাজ করে যা তাদের একসাথে ধরে রাখতে সাহায্য করে। এটাকেই বলে আন্তঃআণবিক আকর্ষণ বল বা ফোর্স অফ অ্যাট্রাকশন। একটা লোহার পেরেক নাও, একটা চকের টুকরো নাও, একটা রাবার ব্যান্ড নাও, ঠিক আছে? এবার হাতুড়ি দিয়ে তার উপরে আঘাত করো, কেটে ফেলো, টেনে ছেঁড়ার চেষ্টা করো। পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, অবজারভেশন, কনক্লুশনে কি দেখতে পাবে চকের টুকরোটি খুব সহজেই ভেঙে গেল। রাবার ব্যান্ডটি ছিঁড়তে একটু বেশি বল লাগলো, কার তুলনায়? চকের টুকরোর তুলনায়। লোহার পেরেকটি ভাঙা সব থেকে কঠিন হলো বা প্রায় অসম্ভব হলো। এর কি কারণ? লোহার পেরেকের মধ্যে কণাগুলির মধ্যে আকর্ষণ বল, ফোর্স অফ অ্যাট্রাকশন, চক অথবা রাবার ব্যান্ডের চেয়ে অনেক বেশি। যার মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি, তাকে ভাঙা তত কঠিন। বোঝা গেল? আকর্ষণ বলের ক্রম লিখে নাও, অর্ডার অফ ফোর্স অফ অ্যাট্রাকশন। এটা এক্সামে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে এই যে পদার্থের তিনটি অবস্থা, এই তিনটি অবস্থা কি কি? সলিড, লিকুইড, গ্যাস। এই সলিড, লিকুইড, গ্যাসের মধ্যে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কার বেশি কার কম, এরই একটা সিকোয়েন্স আমি নিচে দিয়েছি। দেখো, সলিডের সব থেকে বেশি, তারপরে লিকুইড এবং সবার শেষে গ্যাস। অর্থাৎ সলিডের মধ্যে যে পার্টিকেলস থাকে, সেই পার্টিকেলসগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন সব থেকে বেশি, লিকুইডে তার থেকে কম, গ্যাসে তার থেকে কম। এইভাবে লিখতে পারো, সলিড গ্রেটার দ্যান লিকুইড গ্রেটার দ্যান গ্যাস। অর্থাৎ সলিডের মধ্যে কি ফোর্স অফ অ্যাট্রাকশন সব থেকে বেশি, তারপরে কি লিকুইডের, সবার শেষে গ্যাস। তাহলে সলিডের পার্টিকেলসগুলোকে সেপারেট করা অনেক টাফ, সেই সাপেক্ষে লিকুইডের ইজি, সেই সাপেক্ষে গ্যাসের আরও ইজি। তাহলে মনে রাখার জন্য তোমাদেরকে আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি, এখানে লেখো, নোট ডাউন করো। কঠিন পদার্থের অর্থাৎ সলিড পদার্থের মধ্যে কণাগুলির মধ্যে আকর্ষণ বল সব থেকে বেশি থাকে, ঠিক আছে? আমি এইমাত্র বললাম, তাই এদের নির্দিষ্ট আকার সহজে নষ্ট হয় না। তাহলে যে এক জায়গায় জুড়ে থাকে, যে মানে সলিড পদার্থ, কঠিন পদার্থ, এর মধ্যে পার্টিকেলসগুলো কি করে? এর মধ্যে পার্টিকেলসগুলো এরা একদম গায়ে লেগে থাকে, জুড়ে থাকে, কেউ কাউকে ছাড়তে চায় না। তাহলে এরা আলাদা হবে সহজে? আলাদা হবে না। তাহলে এদের নির্দিষ্ট ফিক্সড আকার হবে না? এদের একটা ফিক্সড শেপ অর্থাৎ নির্দিষ্ট আকার হবে। তাই বলছে কঠিন পদার্থের কণাগুলির মধ্যে যেহেতু আকর্ষণ বল সব থেকে বেশি থাকে, তাই এদের একটা নির্দিষ্ট আকার আছে। এদের নির্দিষ্ট আকার কখনো সহজে নষ্ট হয় না। অন্যদিকে গ্যাসীয় পদার্থের কণাগুলির মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কম,
সেই জন্য এরা সহজেই কি করে ছড়িয়ে পড়ে। সেই জন্য গ্যাস কি করে আমাদের ঘরের মধ্যে কি করে, গ্যাসের পার্টিকেলগুলো কি করে আমাদের ঘরের মধ্যে কি থাকে, ছড়িয়ে থাকে। কিন্তু সলিড হলে কি ছড়িয়ে থাকতো না, সলিড হলে একটা নির্দিষ্ট শেপ নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতো। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পদার্থের কিছু বৈশিষ্ট্যের ওপরে সম্পূর্ণ ক্লাস। আশা করি আজকের পর এই টপিক নিয়ে তোমাদের মনে আর কোনো ডাউট বা খটকা থাকবে না। কঠিন তরল আর গ্যাসের কণাগুলির এই ম্যাজিক তোমাদের কেমন লাগলো তা তোমরা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদি আজকের ক্লাসটা তোমাদের সহজ আর হেল্পফুল মনে হয়ে থাকে তবে ঝটপট ভিডিওটাতে লাইক ও সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পদার্থের কিছু বৈশিষ্ট্যের উপরে সম্পূর্ণ ক্লাস। আশা করি আজকের পর এই টপিক নিয়ে তোমাদের মনে আর কোনো ডাউট বা খটকা থাকবে না। কঠিন তরল আর গ্যাসের কণাগুলোর এই যে ম্যাজিক তোমাদের কেমন লাগলো তার নিচে কমেন্টে অবশ্যই জানাও। যদি আজকের ক্লাসটা তোমাদের সহজ আর হেল্পফুল বলে মনে হয়ে থাকে তবে ঝটপট ভিডিওটাতে লাইক করে দাও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর হ্যাঁ, এই ধরনের সমস্ত বিষয়ের সহজ ক্লাস সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন ধরনের সুন্দর টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর শিখতে থাকো।